সুপ্রিয় শিক্ষার্থীরা, কুয়াশা সিক্ত সকালের শুভেচ্ছা রইল সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত দিনে দেখার চেষ্টা করেছিলাম কয়েকটা, যেমন আজকে আমরা দেখার চেষ্টা করব যে শিক্ষা, ধর্ম এবং নৈতিকতা, এই তিনটা বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আজকে আমাদের নবম অধ্যায় শেষ আলোচনা। তো আজকে আমরা জানতে পারবো শিক্ষা কি, এর ভূমিকা ও কার্যাবলী, ধর্ম কি এবং সমাজ জীবনে ধর্মের ভূমিকা, আর নৈতিকতা কি, সমাজ জীবনে নৈতিকতার প্রভাব। তো আমরা আগের দিন শিক্ষা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে ওইভাবে বিস্তারিত আমরা শুরু করতে পারিনি। তো আমরা শিক্ষা দিয়ে শুরু করি। যে শিক্ষা শব্দটা এডুকেশন আর ইংরেজি এর, এই শব্দটা এসেছে এডুকেয়ার থেকে, যেটার অর্থ দ্বারা হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা। অর্থাৎ আমরা যে শিশুকে যেমন আদর যত্নের মাধ্যমে পরিপূর্ণভাবে জীবনযাপনের জন্য তার প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে থাকি, সেটাকে বোঝাচ্ছে। আবার যদি আমরা সংস্কৃতির দিক থেকে দেখি, এই সংস্কৃতি, শিক্ষা শব্দটা সংস্কৃতি শ্বাস ধাতু থেকে এসেছে, যেটার অর্থ শাসন করা, নির্দেশ দেওয়া, আজ্ঞা বা নিয়ন্ত্রণ, তিরস্কার, শাস্তি দান ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ কোনো কিছুকে শেখানো, সেটা শাস্তির মাধ্যমে হতে পারে বা তিরস্কারের মাধ্যমে, তার স্মরণ করিয়ে দেওয়া শাস্তির মাধ্যমে হতে পারে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে শিক্ষা হচ্ছে শিক্ষার্থীকে বড় করে তোলা বা সাফল্যের সঙ্গে ভবিষ্যতের সম্মুখীন হওয়ার জন্য তার যে প্রয়োজনীয় অভ্যাস, দক্ষতা, মনোভাব, মানসিকতা, সেই জিনিসগুলো গড়ে তোলাই হচ্ছে শিক্ষা। এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। সক্রেটিস বলেছেন শিক্ষা হলো মিথ্যার অপনোদন এবং সত্যের আবিষ্কার, অর্থাৎ মিথ্যাকে পরিহার করা এবং সত্যকে প্রতিষ্ঠা করা হচ্ছে শিক্ষার কাজ। আর প্লেটো বলেন যে শিক্ষা হলো শিক্ষার্থীর যে নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সার্বিক বিকাশ সাধন করা, অর্থাৎ একজন শিক্ষার্থী বা একজন মানুষের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী, সেই ক্ষমতার মধ্যে থেকে তার যে বিকাশ সাধন করা দেহ এবং মনের, এটাকে বুঝিয়েছেন। আর অ্যারিস্টটল বলেছেন যে সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাটাই হচ্ছে শিক্ষার কাজ। অর্থাৎ শিক্ষা যেমন মানুষকে সুস্থ থাকতে সহযোগিতা করবে, ঠিক একইভাবে তার আত্মার সুস্থতাটাও নিশ্চিত করে। এদিকে জন ডিউ বলেছেন যে শিক্ষা বলতে পরিপূর্ণ জীবন বিকাশকেই বোঝায়, অর্থাৎ জীবনের পরিপূর্ণ বিকাশ সাধনটাকে উনি মিন করেছেন। পরিপূর্ণ বিকাশ বলতে যেসব গুণের বিকাশকে বোঝায়, তা যা দ্বারা ব্যক্তি তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার যে পারিপার্শ্বিক পরিবেশটা আছে সেটাই সে নিজেকে পরিবেশের আলোকে বা নিজেকে সেভাবে গড়ে তুলতে পারবে এবং নিজের সমস্ত সম্ভাবনার বিকাশ সাধন ঘটাতে পারবে। অর্থাৎ তার ভিতরে যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোর বিকাশ সাধন করাতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে বেঁচে থাকার জন্য যে কলাকৌশলগুলো রপ্ত করা দরকার, সেই কলাকৌশল রপ্ত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে শিক্ষা। তাহলে আবার বলি যে যে কোনো পরিবেশের সাথে নিজেকে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার জন্য, অর্থাৎ পরিবেশের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে নিজেকে বেঁচে থাকার যে কলাকৌশলটা রপ্ত করা, সেটাই হচ্ছে শিক্ষা। যেমন আমাদের দেশে নাতিশীতোষ্ণ অঞ্চল, তাহলে আমাদের এখানে কিন্তু শীত তুলনামূলকভাবে কম, এজন্য মোটামুটি গরম কাপড় পরলে আমরা মোটামুটি শরীরকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারি। কিন্তু শীত প্রধান দেশে সেখানে কিন্তু আবার ওই এইরকম হালকা গরম কাপড় পরলে কিন্তু আবার সেখানে শীত থেকে পরিত্রাণ পাওয়া যায় না। তাহলে ওখানে কি ওই পরিবেশের সাথে নিজের শরীরকে সামঞ্জস্য রেখে, শরীরের তাপমাত্রার সামঞ্জস্য রেখে যে বেঁচে থাকার যে কলাকৌশল, সেটাই হচ্ছে শিক্ষা। অর্থাৎ সে শিখে নিবে বা জেনে নিবে যে ওইখানে থাকতে গেলে কি ধরনের গরম কাপড় পরতে হবে, বা ঘরের মধ্যে এক কর্নারে আগুন জ্বালিয়ে রাখা, এই যে বিষয়গুলো রপ্ত করা, সেটাও কিন্তু এক প্রকার শিক্ষা। অর্থাৎ এইভাবে আমি ছোট একটা উদাহরণ দিয়ে আমি আর কি বোঝানোর চেষ্টা করলাম আমাদের সংজ্ঞাগুলোর নিরিখে। এবার শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো আসলে আমরা একটু দেখি যে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত। যে ব্যক্তি এবং জাতীয় জীবনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় বিষয়, সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে থাকে। তাহলে আমাদের নীতি নৈতিকতাটা যেমন আমাদেরকে শিখায় শিক্ষা, ঠিক একইভাবে আমাদেরকে মানবিক হতে শেখায়। আবার আমাদের ধর্মীয় বিষয়গুলো আমরা শিখে আমাদের ধর্মীয় বিষয়গুলো আমরা প্র্যাকটিস করি। আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি এবং সামাজিক যে মূল্যবোধগুলো আছে, সেগুলো আমরা শিখে থাকি। এর ফলে কি হয়, আমাদের ব্যক্তিগত যে গুণাবলীগুলো আছে সেগুলোর বিকাশ সাধন হয় এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়।
তারপর বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ সৃষ্টির লক্ষ্যে মেধা অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা। যে বৈষম্যহীন সমাজ সৃষ্টি করা, সেই বৈষম্যহীন সমাজটা কি হবে, যে সেখানে লিঙ্গ, বয়স, তারপর হচ্ছে যে তার ভৌগোলিক এলাকা, তার গায়ের রং, এগুলোকে কোনো বাছ বিচার না করে শিক্ষা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, এবং যার যে মেধা সে মেধা অনুযায়ী সে শিক্ষা গ্রহণ করবে। দেখা যাচ্ছে যে কারো মেধা ভালো, সে হয়তো বা মেডিকেলে চান্স পাচ্ছে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাচ্ছে, আবার যারা একটু তুলনামূলকভাবে কম মেধাবী তারা হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য জায়গায় পড়াশোনা করছে। তো এইভাবে বৈষম্যহীন সমাজ সৃষ্টি করা। শিক্ষার্থীর চিন্তা ও মননে দেশপ্রেম বা দেশত্ববোধ এবং জাতীয়তাবোধ গড়ে তোলা। যেমন আমরা যদি বলি যে আমরা বাংলাদেশী, এই জন্য আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদেরকে গড়ে তুলতে হয়, শিক্ষার মাধ্যমে আমরা সেটা গড়ে তুলি। আরেকটা কি, দেশাত্মবোধ বা দেশপ্রেম, যে আমাদের দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি নিজের জীবনকে দেশের জন্য স্যাক্রিফাইস করা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা দেশের প্রতি ভালোবাসার কারণে এগুলো সৃষ্টি হয়, আর এগুলো আমরা শিক্ষার মাধ্যমে শিখে থাকি। তো শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিকের গুণাবলী অর্জন, একজন ভালো নাগরিক হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার, সেগুলো শিক্ষা আমাদেরকে সহযোগিতা করে ওই নাগরিকের গুণাবলীগুলো অর্জন করার জন্য। আর সুনাগরিকের গুণাবলীর মধ্যে আমরা বলতে পারি যে তার প্রতি দেশপ্রেম থাকবে, সে দেশের জন্য স্যাক্রিফাইস করবে, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে, দেশের বিরোধী কোনো ষড়যন্ত্রে সে লিপ্ত হবে না, এরকম নানাবিধ আমরা বৈশিষ্ট্য বলতে পারি। তো এরকম একজন সুনাগরিক হওয়ার জন্য যে দায়িত্ব, কর্তব্য, পাশাপাশি যে গুণাবলীগুলো অর্জন করা দরকার, সেগুলো আমরা দেখতে পাই শিক্ষার মাধ্যমে সেটা সম্ভব, এবং শিক্ষা সেগুলো আমাদেরকে শিখাতে সহযোগিতা করে। মানুষের প্রতি সৌহার্দ্য, সহমর্মিতা গড়ে তোলা, অর্থাৎ অন্য একজন মানুষের প্রতি তার প্রতি সৌহার্দ্য এবং সহমর্মিতার ভাব বা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই কিন্তু শিক্ষার অন্যতম একটা কাজ। যে আমরা কিন্তু যে শিক্ষা গ্রহণ করছে তাই বলে কিন্তু আমরা একজন যে কম শিক্ষিত বা কোনো লেখাপড়াই শিখে না তার প্রতি কিন্তু আমরা কখনোই কি বিমাত আসলে আচরণ আমাদের করা কিন্তু সাজে না। কারণ কি, হয়তো সে সমান সুযোগ সুবিধাগুলো পায়নি, বা একজন দরিদ্র অসহায় মানুষ, তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, একজনের হয়তোবা রক্ত দরকার, একজন রুগী, তাকে রক্ত দিয়ে সহযোগিতা করা। তো এরকম হয়তোবা একজন দরিদ্র মানুষ বা বৃদ্ধ মানুষ, তিনি হয়তো রাস্তা পার হতে পারছেন না, তাকে সহযোগিতা, এরকম নানাবিধ ভাবে আমরা মানবিক কাজগুলো করতে পারি। সেগুলো কিন্তু আমাদের এই মানবিক হতে শেখায়, সৌহার্দ্য সম্প্রীতি শেখায়। এছাড়া আরো যদি উদ্দেশ্যগুলো আমরা দেখি, যে নিজ ধর্ম সহ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। আমরা দেখি যে এসএসসি পর্যন্ত কিন্তু ধর্ম বই আছে, সেই ধর্মের মাধ্যমে কিন্তু আমরা মৌলিক জিনিসগুলো আমরা শিখে থাকি। পাশাপাশি যার যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে সে সেখান থেকে শিখায়। এদিকে মুসলিমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলো থেকে শিখে, হিন্দু ধর্মাবলম্বীর লোকরা তারা হয়তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের পূজা মন্দির বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থেকে তারা শিখে থাকে। তাহলে এই শিক্ষা কিন্তু আমাদেরকে কখনো অন্য ধর্মের প্রতি কিন্তু বিদ্রুপাত্মক বা হিংসাত্মক, বিদ্বেষমূলক আচরণ কিন্তু কখনোই শেখায় না। তা এই যে জিনিসটা হয়তোবা কেউ কেউ ধর্মীয় ভুল ব্যাখ্যার কারণে হয়তোবা ডিমোটিভেটেড হয়ে যে হয়তোবা অন্য ধর্মাবলম্বীদের প্রতি বিরূপ আচরণ করে থাকে, কিন্তু এটা কখনোই আমাদের কাম্য নয়। সব ধর্মেই কিন্তু অন্যের প্রতি সহনশীল হওয়ার জন্য বলা আছে। তো এই জন্য আমাদের ধর্মের প্রতি সহনশীলতা, নিজের ধর্মকে জানা, এগুলো কিন্তু শিক্ষার মাধ্যমে আমরা পেয়ে থাকি। এছাড়া আছে গণতান্ত্রিক চিন্তাবোধের বিকাশ সাধন। শিক্ষার মাধ্যমে আমাদের ভিতরে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়, যে অন্যের মতামতকে প্রাধান্য দেওয়া, অন্যের মতামতকে গ্রাহ্য করা, বা অন্যের মতামতকে সহনশীলতার দৃষ্টিতে দেখা। যদি আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা অনেক সময় বিরূপ আচরণ করে থাকি, যখন নিজের মতের বাইরে অন্য কেউ কথা বলে বা নিজের মতের সাথে মিলে না, তখন আমরা অন্যের ক্ষেত্রে রূঢ় আচরণ করি। আর এটা আমরা বেশি দেখে থাকি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। তো তাহলে কি দাঁড়ালো, যে আমাদের শিক্ষা হয়তো বা প্রকৃত শিক্ষা আমরা হয়তো অর্জন করতে পারছি না, যার ফলশ্রুতিতে এই রেজাল্ট গুলো আসছে। তারপর শিক্ষা জনগণের মধ্যে সমাজ সচেতনতার সৃষ্টি ও সমাজ কল্যাণ কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। অর্থাৎ সমাজের যে কল্যাণমূলক কাজগুলো করতে আমাদেরকে সহযোগিতা করে। একটু আগে যেটা বললাম, যে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়ানো, দরিদ্র অসহায় মানুষের প্রতি হাত বাড়ানো, অথবা গ্রাম এলাকায় কোথাও বাঁধ ভেঙে গেছে সেখানে সবাই মিলে ওই কাজটা সমাধান করা, একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা, এরকম বিভিন্ন সমাজ কল্যাণমূলক আহ কাজগুলো আমরা দেখে থাকি, যে আমাদের শিক্ষার মাধ্যমে আমরা সচেতন হই, তখন আমরা এই কাজগুলো করে থাকি। যে আমরা সমাজে যারা হয়তো বা ভালো অবস্থানে আছে তারা এগিয়ে যাওয়া, অন্য যারা ভালো অবস্থানে নাই তাদেরকে সহযোগিতা করার জন্য।
এই জন্য আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন সংগঠন আছে, সেগুলির সাথে সম্পৃক্ত হওয়া কিন্তু খুবই দরকার। যেমন স্কাউটস আছে, বা আমাদের যে বিএনসিসি যেগুলো আছে, সেগুলোর সাথে সম্পৃক্ত থাকলে হয় কি, আমাদের সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার বিষয়গুলো কিন্তু আমরা আরো ওইগুলোর মাধ্যমে জানতে পারি, শিখতে পারি। ধরো মৌলিক চিন্তার স্বাধীন প্রকাশে শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা, অর্থাৎ মৌলিক যে চিন্তার জায়গাটা, সেজন্য তার চিন্তার পরিধিটা যেন সে বিকাশ ঘটাতে পারে, তার মৌলিক চিন্তার মাধ্যমে সে কিন্তু যাতে নিজের মতকে আহ, প্রকাশ করতে পারে, এই জিনিসটাও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে থাকে। তবে সমাজে মুক্ত চিন্তা এবং জীবনমুখী বস্তুনিষ্ঠ ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো, অর্থাৎ সে তার মুক্ত বুদ্ধি চর্চা, যেটা আমরা বলে থাকি যে তার মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু এর মানে এই নয় যে অন্যের প্রতি কটাক্ষ করা বা হেয় প্রতিপন্ন করা। যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম আহ ফ্রান্সের একটা লোক কার্টুন এঁকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রূপ করছে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বলতে কিন্তু এটা নয় যে অন্যকে কটাক্ষ করা। আমি আমার মত প্রকাশ করতে পারি, কিন্তু সেটা কাউকে যাতে মানে খাটো না করা হয়, সেটা। তারপর হচ্ছে যে জীবনমুখী এবং বস্তুনিষ্ঠ ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ইতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে আমরা পোষণ করতে পারি, সবসময় কিন্তু নেগেটিভ ভাবলে হয় না। হ্যাঁ, প্রত্যেক জিনিসের আমাদের ইতিবাচক এবং নেতিবাচক দুইটাই ভাবা দরকার, কিন্তু সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি মনে লালন করলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এই জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করা, তারপর বস্তুনিষ্ঠ হতে শেখা, অর্থাৎ যেটা ঘটনা ঘটছে সেটাকে সেইভাবেই জানা, বা সেটাকে সেইভাবেই বলা, সেটাকে কোনোভাবে রঙিন করে নিজের মতো করে ব্যাখ্যা করে না বলা। এর ফলে সৃষ্টি হয় অনেক অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়। যেমন কয়েক বছর খানিক আগে আমরা সম্ভবত দেখলাম যে ছেলে ধরা মনে করে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তাহলে ওইখানে কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ ছিল না, এত ভুলভাবে তথ্যটাকে উপস্থাপন করে এরকম সমাজে নৈরাজ্য সৃষ্টি হয়ে যায়। এজন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকে, এজন্য এগুলো থেকে আমাদের সচেতন হওয়া। তারপর শিক্ষাক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে বৈষম্য দূর করা, অর্থাৎ শিক্ষা যে সবার সমান অধিকার, এটা নিশ্চিত করা। যে সে মেয়ে বা নারী বলে তাকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। সে হয়তোবা উপজাতীয় সম্প্রদায় বা একজন নিচু জাতের মানুষ, তাই বলে তার শিক্ষা গ্রহণ করা থেকে বিরত রাখা, এইগুলো কিন্তু করা যাবে না। এটা কিন্তু আমাদের শিক্ষার প্রকৃত অর্থ বহন করে না, যে শিক্ষা সবার জন্য উন্মুক্ত হতে হবে। তারপর সে যার যার ক্যাপাসিটি অনুযায়ী সে শিক্ষা গ্রহণ করবে। এই জন্য শিক্ষা বলা হচ্ছে যে বৈষম্য দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে। এরপরে আমরা বাংলাদেশে 5টি স্তরের আমরা সাধারণত দেখতে পাই, যে প্রাথমিক, যেটা আমরা কিন্ডার গার্ডেন দেখতে পাই, বা প্রাইমারি স্কুলে এখন প্রাক প্রাথমিক হয়তো 2 বছরের জন্য শিক্ষা আছে। তারপর প্রাথমিক শিক্ষা, যেটা আমাদেরকে আমাদের দেশে আমরা দেখতে পাই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তারপরে একটা সমাপনী দেওয়া হয়। তারপর গণশিক্ষা, যারা নিরক্ষর তাদের জন্য গণশিক্ষা, আর বয়স্ক শিক্ষা নৈশকালীন, একসময় এটা ছিল, এখন হয়তো বা ওইভাবে খুব একটা শোনা যায় না। তারা মাধ্যমিক শিক্ষা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত, আর উচ্চ মাধ্যমিক একাদশ থেকে দ্বাদশ, আর উচ্চ শিক্ষা স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি, অর্থাৎ উচ্চ শিক্ষার মানে এইচএসসির পরে যে স্তরগুলো, তারপর স্নাতক শেষ করে তারপর মাস্টার্স, যেটাকে বাংলায় বলা হয় স্নাতকোত্তর। এরপর কেউ যদি উচ্চ শিক্ষা আরো গ্রহণ করতে চায়, এমফিল, অর্থাৎ মাস্টার অফ ফিলোসফি। ফিলোসফি মানে এখানে দর্শন, কিন্তু যে কোনো সাবজেক্টের উপরে পড়া যায় এটা। তারপর হচ্ছে পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি। যারা এই ডিগ্রিটা গ্রহণ করেন তারা তাদের নামের আগে ড ব্যবহার করতে পারেন, মানে ডাক্তার, আমাদের যারা এমবিবিএস ডাক্তার তারা কিন্তু ড আকার দেয়, আর এই যারা পিএইচডি করেন তারা শুধুমাত্র ড দিয়ে একটা ফোঁটা আর কি, এইভাবে তারা লিখে থাকেন আর কি। তো এই স্তরগুলো আমরা দেখতে পাই বাংলাদেশে এই পিএইচডি পর্যন্ত আছে। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ডিগ্রিটা প্রদান করা হয়ে থাকে। এটা দীর্ঘমেয়াদী, প্রায় 5 বছর, 3 থেকে 5 বছর ধরে পড়তে হয়। তো এবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটু ধরন আমরা একটু দেখার চেষ্টা করি, যে সাধারণ শিক্ষা, এখানে আছে বিদ্যালয়, সেখানে কিন্ডার গার্ডেন, প্রাথমিক বিদ্যালয়, ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্সন, এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ইংরেজি মাধ্যম, ইংলিশ মিডিয়াম যেটা আমরা বলে থাকি, সেখানে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। যেমন খুলনাতে আছে সাউথ হেরাল্ড, রোজডেল, এই জায়গাগুলোতে সেখানে পড়ানো হয়। সেখানে এসএসসিটাকে ওখানে বলা হয় অর্ডিনারি লেভেল, ও লেভেল, আর এইচএসসিটাকে বলা হয় অ্যাডভান্স লেভেল বা এ লেভেল। আর ইংরেজি ভার্সনটা হচ্ছে যে আমরা যারা বাংলায় পড়ে আসছি বা এখন যারা বাংলায় পড়ছি, আমাদের এই এনসিটিভির সিলেবাস গুলো, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক, এই সিলেবাস গুলো ইংরেজিতে, যেটা আমাদের দেশে ক্যাডেট কলেজ গুলোতে পড়ানো হয়। খুলনাতেও আছে 2-3টা,
যেমন নেভি অ্যাঙ্করেজ, তারপর আছে ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, আর দু একটা নতুন হয়েছে কিনা আমার সর্বশেষ জানা নেই। তো এইগুলো হচ্ছে ইংলিশ ভার্সন, আমাদের দেশীয় সিলেবাস ইংরেজিতে মানে আর কি পাঠদান করানো হয়। আর তারপরে আছে মহাবিদ্যালয়, সেটা হচ্ছে হাই স্কুল আমরা বলছি, তারপর বিশ্ববিদ্যালয়। অর্থাৎ সাধারণ শিক্ষা আমরা এই স্তরগুলো দেখতে পাই। এরপরে হচ্ছে যে ধর্মীয়, এইখানে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন হাফেজি, অর্থাৎ এইখানে শুধুমাত্র কোরআন শরীফ মুখস্থ করা হয় এবং ধর্মীয় বিভিন্ন আইন কানুনগুলোর বা মাসলা মাসাইল বা এই জিনিসগুলো এখানে শেখানো হয়। আর ইবতেদায়ী সেকশন যেটা, সেখানে এই এখানে সম্ভবত জেনারেল বা এরকম, জেনারেল ঠিক না, ওইটার কি যেন বলা হয়, ইবতেদায়ী হচ্ছে প্রাথমিক পর্যায়, তারপরে দাখিল এসএসসি লেভেল, আলিম হচ্ছে এইচএসসি লেভেল, ফাজিল হচ্ছে ডিগ্রি বা সমমান পর্যায়, আর কামিল হচ্ছে মাস্টার্স লেভেল। এই স্তরগুলো আমরা মাদ্রাসা শিক্ষায় দেখতে পাই, যে প্রাতিষ্ঠানিক যে মাদ্রাসাগুলো আছে আমাদের সেইগুলোতে। আর আরেকটা হচ্ছে কওমি মাদ্রাসা, অর্থাৎ এইখানে সিলেবাসটা আরো সম্ভবত বিস্তৃত এবং অনেকদিন ধরে এখানে পড়তে হয়। এখানে বিশেষ করে মাসলা মাসাইল বা কোরআন শিক্ষাগুলোকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এক একজন এক এক সেক্টরে পড়তে যান, হয়তো বা হাদিস, কেউ কোরআনের, এরকম অনেক বিভিন্ন ক্যাটাগরি আছে। ওইটার ব্যাপারে আমার অতটা ধারণা নেই, এই জন্য আরো বিস্তারিত বলতে পারছি না। আরেকটা আছে আমাদের কারিগরি শিক্ষা। বর্তমান সরকার এই কারিগরি শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, যে মানুষকে যাতে কর্মমুখী করা যায়, কাজের ভিতরে যাতে তাদেরকে ইনভলভ করা যায়। কারণ কি জেনারেল শিক্ষা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনার্স মাস্টার্স পাশ করেও চাকরির ক্ষেত্রে যে সুযোগগুলো পাওয়া যায় তার থেকে বরং কারিগরি শিক্ষা গ্রহণ করলে চাকরির ক্ষেত্রে সুযোগটা বেশি থাকে। তো এইখানে এসএসসি লেভেলে বলা হয় ভোকেশনাল, আর এইচএসসি লেভেলে কোথাও কোথাও বলা হয় কারিগরি স্কুল বা পলিটেকনিক ইনস্টিটিউট, আর কারিগরি বিশ্ববিদ্যালয়। যেমন আমাদের বাংলাদেশে বলা হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটাকে আর কেউ 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 কারিগরি বিশ্ববিদ্যালয় বোঝাচ্ছেন। যেমন বুয়েট আছে, কুয়েট, রুয়েট, চুয়েট, এরকম টেকনিক্যাল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে। এই মোটামুটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা ওভারভিউ দেখানোর চেষ্টা করলাম। এরপরে আমরা একটু দেখি যে শিক্ষার ভূমিকা, আসলে শিক্ষার ভূমিকা কি হওয়া উচিত। এটা অনেক ক্ষেত্রেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্যটা দেখে আসছি, অনেক ক্ষেত্রে এগুলোর সাথে মিলে যেতে পারে। যে ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশ, সেই বিকাশটা কোথায় থাকবে? তার চিন্তা, চেতনা এবং মননে। তার ভিতরকার মানে প্রতিভা বা বিবেকটা জাগ্রত করা, সেজন্য ভালো মন্দ, সৎ অসৎ, এগুলো যেন বিচার বিশ্লেষণ করতে পারে। তারপর হচ্ছে যে সঙ্গতি বিধান, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে সঙ্গতি বিধান করা, যে তার মেধা, বুদ্ধি, চেতনা এবং দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয় পরিবর্তন। তার মেধা, বুদ্ধি, চেতনা, দৃষ্টিভঙ্গি, এগুলোর প্রয়োজনীয় পরিবর্তন, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এগুলোর কনসিডার করে সিদ্ধান্ত নেওয়া। এবং সেটাকে কিন্তু বলা হয় স্মার্টনেস। শুধু সুরটাই পড়লে কিন্তু স্মার্টনেস না, যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত পরিস্থিতিতে নিজের ভূমিকাকে সাবলীলভাবে উপস্থাপন করাটাই হচ্ছে কিন্তু স্মার্টনেস। যে যে পরিস্থিতিতে যে ধরনের আচরণ করা উচিত, সেই ধরনের প্রত্যাশিত আচরণ, শুধুমাত্র আচরণ না, প্রত্যাশিত আচরণ, যেটা সমাজ কর্তৃক আমাদের স্বীকৃত, সেই ধরনের আচরণ করাটাই হচ্ছে স্মার্টনেস। তারপর সামাজিক অগ্রগতি, যে শিক্ষার অন্যতম একটা ভূমিকা আছে সমাজের অগ্রগতি সাধন। যে দেশের শিক্ষার হার বেশি, সে দেশ অবশ্যই স্বাভাবিকভাবে তারা অগ্রগতি সাধন করতে সক্ষম হয়। তারপর সমাজ সংরক্ষণ, অর্থাৎ সমাজের যে বিষয়গুলো আছে, যেমন সংস্কৃতি, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করছি সেগুলোর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। সে ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যে কাজগুলো করি আমাদের দেশের প্রেক্ষাপটে, সবগুলো কিন্তু আমাদের সংস্কৃতির পর্যায়ভুক্ত। কৃষ্টি, এটার ইংরেজিতে বলা হয় রিচুয়াল, অর্থাৎ আমাদের ওই সংস্কৃতির আলোকে যে কাজগুলো আমরা করে থাকি সেটাকে বলা হয় কৃষ্টি। আর মূল্যবোধ, ওই যে সমাজ আমাদের ভিতরে যে বাছ বিচার করার ক্ষমতা, এটাকে বলা হয় মূল্য। অর্থাৎ আমাদের সমাজের যে জিনিসগুলো আছে, সংস্কৃতি, কৃষ্টি, মূল্যবোধ, এগুলোকে সংরক্ষণ করা। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি যে মানুষের ভিতরে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। যেমন এই কয়েকদিন আগে ঢাকার ও লেভেলের একটা শিক্ষার্থী মৃত্যুবরণ করা আমাদের কিন্তু বেশ আলোচনায় বারবারই উঠে আসতেছে, যে আমাদের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে কিনা, বা কেন এত অধঃপতন হচ্ছে আমাদের ভিতরে। এই জিনিসগুলো কিন্তু আমাদের আহ সংরক্ষণ তাহলে হয়তোবা ওইভাবে আমরা সংরক্ষণ করতে পারি নাই, যার কারণে হয়তোবা এই জিনিসগুলো ঘটছে। তারপর হচ্ছে বর্তমান প্রজন্মকে উপযোগী করে গড়ে তোলা, এটাকে আমরা বলতে পারি টেকসই উন্নয়ন, যেটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। এটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত একটা অভিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে সম্ভবত 17টা গোল আছে।
এর আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটা ছিল 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত। সেখানে 8টা গোল ছিল, সেখানে দারিদ্র দূরীকরণ বা এরকম। আর এইখানে সব দেশকে কাভার করে এরকম কিছু লক্ষ্যমাত্রা, সেখানেও দারিদ্র দূরীকরণ, ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, এরকম বেশ কিছু আছে। এখানে টেকসই উন্নয়নের প্রধান কথা হচ্ছে অর্থনীতিকে এবং পরিবেশকে এমন ভাবে ব্যবহার করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ পরিবেশকেও কোনোভাবে আমরা ক্ষতি করব না, ঠিক একইভাবে অর্থনীতিকেও এমন ভাবে নিঃশেষ করে দিব না যাতে ভবিষ্যৎ প্রজন্ম অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়, এটা। আর আত্মবিশ্বাস গঠন, শিক্ষার আর একটা উদ্দেশ্য হচ্ছে বা ভূমিকা মানুষের ভিতরে আত্মবিশ্বাস গড়ে তোলা। এবার আমরা দেখব ধর্ম। ধর্ম আসলে কি জিনিস। আমরা সবাই কম বেশি ধর্মের অনুসারী এবং ধর্মকে আমরা লালন করে থাকি। বিশ্বের অনেক দেশ আছে যেখানে 50%-এরও বেশি কিন্তু তারা ধর্মের অনুসারী না, তাদের আসলে ওইভাবে ধর্মের কোনো আইডেন্টিটি নাই। বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশ, যেমন আমি চেক রিপাবলিকে একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সের আবেদন করছিলাম, তো ওইখানে গুগলে সার্চ দিয়ে উইকিপিডিয়ার মাধ্যমে ওদের দেশের বিষয়গুলো দেখতেছিলাম, তো ওইখানে এরকম প্রায় 48 কি 45 এর মতো মানুষ, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তারা আসলে এগুলোকে খুব একটা বিশ্বাস করে না। এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকে। তো ধর্ম বলতে কতগুলো নিয়ম কানুন, এখানে একটু খেয়াল করো, কতগুলো নিয়ম কানুন, আচার অনুষ্ঠান এবং বিশ্বাসকে বোঝায়। অর্থাৎ কিছু নিয়ম কানুন এখানে থাকে, যে ওই ধর্মের কিছু নিয়ম কানুন আমরা লালন করে থাকি, পালন করে থাকি। আর কিছু আচার অনুষ্ঠান, যেমন আমাদের ধর্মীয় মুসলিমদের যদি আমরা বলি, যেমন নামাজ পড়া, তারপর এই রোজা রাখা, হজ করা যার যে ক্যাপাসিটি অনুযায়ী, তারপর আচার অনুষ্ঠান, যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়, যেমন ওই যে সুন্নাতে খাতনা বা এরকম বেশ কিছু আছে, শবে বরাত, শবে কদর, এই যে জিনিসগুলো আছে, মানে ইবাদত বন্দেগীর পাশাপাশি বেশ কিছু রিচুয়াল। তারপর জাকাত দেওয়া, এটাও অবশ্যই নিয়ম কানুনের মধ্যে পড়ে। ঠিক একইভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও বেশ কিছু নিয়ম কানুন আছে, আচার অনুষ্ঠান আছে। যেমন ওই যে ভাইফোঁটা দেওয়া হয় সম্ভবত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, এটাও কিন্তু আচার অনুষ্ঠানের মধ্যে। আর বিশ্বাস, এটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মের ক্ষেত্রে, যে আমরা বিশ্বাস করা আর না করা, এটা কতটুকু বিশ্বাস করা, এই যে জিনিসগুলো। এখানে ঈশ্বর বা স্রষ্টা যে নামে আমরা যে ধর্মে যেভাবে ডাকি না কেন, কিংবা অতি প্রাকৃত শক্তির উপরে, সুপার ন্যাচারাল পাওয়ারের প্রতি বিশ্বাস এবং ভয়কে লালন করে ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদনকে বোঝায়। অর্থাৎ ঈশ্বর স্রষ্টা যেভাবেই আমরা বলি, তারপর এখানে অতি প্রাকৃত শক্তির উপরে বিশ্বাস, এক এক ধর্মের ভাবে, যেমন হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে অতি প্রাকৃত শক্তির বিশ্বাসের কিছু বিষয় আছে। তারপরে হচ্ছে যে ভয়কে লালন করা, অর্থাৎ ওই ধর্ম থেকে মানে এই বিশ্বাসের উপর ভিত্তি করে কিছু ভয় মানুষের মধ্যে কাজ করে, সেই ভয়কে লালন করে ধর্মীয় যে কর্মকাণ্ডগুলো সম্পাদন করা হয়, সেগুলি হচ্ছে আমরা ধর্ম বলি। অর্থাৎ এখানে এই যে কর্মকাণ্ড, যেগুলো ধর্মীয় কর্মকাণ্ড, সেগুলি হচ্ছে আচার অনুষ্ঠান, ভিন্নভাবে বলতে গেলে এই। আর ধর্মের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস, অর্থাৎ ধর্ম হচ্ছে পবিত্র বস্তু সম্পর্কিত কিছু বিশ্বাস ও প্রথার সমষ্টি। এই প্রথা, আচার অনুষ্ঠান অনেক ক্ষেত্রে কাছাকাছি, যেগুলো প্রচলিত হয়ে আস্তে আস্তে সমাজে বিধিবদ্ধ হয়ে গেছে, সেগুলি হচ্ছে প্রথা। তাহলে এখানে ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, যে স্রষ্টার প্রতি বিশ্বাস বা মৃত্যু পরবর্তী পরজগতের কথা বিশ্বাস, এগুলো কিন্তু সব ধর্মেই আছে। আমরা মুসলিম ধর্মে হয়তো বলি যে জান্নাত জাহান্নাম আছে, হিন্দু ধর্মেও কিন্তু স্বর্গ নরক এরকম বলা আছে। তো এইভাবেই সব ধর্মে কিন্তু এরকম জিনিসগুলো আছে, এবং সেটার উপরে বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাসের ভিত্তিতে আমাদের কিছু আচার অনুষ্ঠান করা, যে এই জিনিসটা করলে আমি পূর্ণ পাবো বা সওয়াব পাবো, এইটা করলে আমার জন্য পাপ হবে, এই যে যে বিশ্বাসগুলো, সেটা। এমিল ডুরখিম বলেন, ধর্ম হচ্ছে পবিত্র বস্তু সম্পর্কে কতগুলো বিশ্বাস ও প্রথার সমষ্টি। অর্থাৎ পবিত্র বস্তুর কথা এখানে বলেছেন, সে পবিত্র বস্তুর প্রতি কতগুলো বিশ্বাস এবং প্রথার সমষ্টি। অর্থাৎ ওই বিশ্বাসের আলোকে বেশ কিছু আচার অনুষ্ঠান বা প্রথা, সেগুলো সমষ্টিকে বলেছেন। আর জেমস ফ্রেজার বলেন, ধর্ম হচ্ছে অলৌকিক শক্তিতে বিশ্বাস। অর্থাৎ যেটা আমরা হয়তো বা দেখতে পাই না, কিন্তু সেই অলৌকিক শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন আমরা ইসলাম ধর্মে আমরা মহান আল্লাহ তাআলার প্রতি যে বিশ্বাস স্থাপন করি, আমরাও কিন্তু তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তার প্রতি কিন্তু আমাদের বিশ্বাসটা আছে, যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, ওই যে অলৌকিক শক্তি যেটা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বা তিনি সবকিছুর নিয়ন্তা, এই যে বিশ্বাসটা, সেটাই হচ্ছে যে ধর্ম। এইভাবে ওনারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবার সমাজ জীবনে ধর্মের প্রভাব,
আমরা সমাজ জীবনে ধর্ম আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা দেখি যে ধর্মের অন্যতম কাজ হচ্ছে ব্যাখ্যা দান। যেমন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা পেয়ে থাকি। যেমন আমরা যদি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বলে থাকি, তাহলে কিন্তু ইসলামে কিন্তু অনেক ক্ষমতা দিয়েছে। যেমন বিয়ের সময় দেনমোহর পরিশোধ করা, যারা মুসলিম শিক্ষার্থী আছে তারা অবশ্যই এই জিনিসগুলো সচেতন থাকবে। এবং বাবা মা বাবা মারা যাওয়ার পরে সেই সম্পত্তিতে মেয়ের অধিকার, এই যে জিনিসগুলো, ঠিক একইভাবে আমরা অনেক ক্ষেত্রে বলি যে কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে নিশ্চয়ই হয়তোবা সৃষ্টিকর্তা আমাদের জন্য এটা রেখেছিলেন এবং এটার ভিতরে কল্যাণ আছে নিশ্চয়ই, সেজন্য এটা মেনে নিই আমরা। এরকম ঠিক একইভাবে ভালো কাজে যখন আমরা রিওয়ার্ড পাই তখন আমরা প্রশংসা জ্ঞাপন করি, যে না মানে শুকরিয়া আদায় করি বা এরকম, যে না সৃষ্টিকর্তা হয়তো আমার জন্য এটা ভালো মনে করেছেন, সেটা হয়তো বা করেছেন, এরকম যে ব্যাখ্যা আমরা এ করে থাকি। যেমন আমাদের কোরআন শরীফের ব্যাখ্যা বলে নেওয়া হয় যে এটা হাদিসের মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা, এরপরে আছে ইজমা কিয়াস, সেগুলি আর আমরা আজকে যাচ্ছি না, দরকার আমাদের এখানে আলোচ্য বিষয় না। তারপর ধর্ম মানুষকে চরিত্র গঠনে সহায়তা করে থাকে, অর্থাৎ আমাদের চারিত্রিক মূল্যবোধ গঠনে কিন্তু আমাদের ধর্ম সহযোগিতা করে। আমাদের এখানে ওই যে ভালো মন্দ বাছ বিচার করার যে ক্ষমতাটা, বা এটা করলে আমাদের পুরস্কার আছে, এটা করলে আমাদের শাস্তি আছে, এইগুলো কনসিডার করে কিন্তু আমাদের চরিত্র গঠিত হয় এবং ওই সূত্রে কার্যকরভাবে সমাজ জীবনকে প্রভাবিত করে। অর্থাৎ একজন মানুষ যখন সে সৎ হবে, চরিত্রবান হবে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু তার দ্বারা সমাজ কিন্তু উপকৃত হবে। অর্থাৎ তার সমাজ জীবনটা কিন্তু প্রভাবিত হবে, তার পরিবার যেমন উপকৃত হবে, ঠিক একইভাবে সমাজ, পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থাও কিন্তু উপকৃত হয়। একজন মানুষ যখন সৎ হয়, তিনি কিন্তু সৎভাবে ইনকাম করেন, তার পরিবারকেও কিন্তু সেভাবে শিখান। আবার ঠিক একইভাবে তিনি যেখানে কর্মরত থাকেন বা তার আশেপাশের পরিবেশটাও কিন্তু তিনি চেষ্টা করতে পারেন যে না, তার সততার দ্বারা তিনি তার কাজগুলোকে সমাধা করান। এর ফলে কি হবে, তাহলে মানুষ তার কাছ থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করবে, বা তার কাছে গেলে ক্ষতিগ্রস্ত হবে না, এরকম ভাবেও কিন্তু মানুষ তার প্রতি একটা আস্থা স্থাপন হয় এবং তার দ্বারা অনেকে অনুপ্রাণিত হয়। কিন্তু আবার যখন যে কেউ খারাপ হয়, তিনি যখন খারাপ পথে অর্থ উপার্জন করেন, তখন পরিবারের সদস্যরাও কিন্তু হয়তোবা অনেক ক্ষেত্রেই বিগড়ে যায়, বা সেটা আমরা ওই ব্যাখ্যায় যাব না হয়তোবা। ঠিক একইভাবে সমাজও কিন্তু তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তারপর সামাজিক নিয়ন্ত্রণ ধর্ম বিশেষ ভূমিকা রেখে থাকে। অর্থাৎ আমাদের যে সামাজিক যে নিয়ন্ত্রণটা, সে নিয়ন্ত্রণটার ক্ষেত্রে সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমাদের আচরণকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। তারপর আমাদের সামাজিক যে নীতি, আদর্শ, প্রথা, মূল্যবোধ ইত্যাদিকে বৈধতা দান করে থাকে। অর্থাৎ আমরা আমাদের সমাজে যে নীতি, আদর্শ বা প্রথা, এগুলো কি হবে, মূল্যবোধ এগুলো কি হবে, ধর্ম অনেক ক্ষেত্রে বৈধতা দিয়ে থাকে। যেমন আমরা দেখে থাকি যে আমাদের ধর্মে এটাকে পারমিট করে কিনা, তাহলে ধর্মে যদি পারমিট না করে তাহলে আমরা এটা করব না, আমরা সেটা থেকে বিরত থাকব। এই যে জিনিসগুলো, এগুলো থেকে অনেক আমরা বৈধতা পেয়ে থাকি যে আমরা কোন কোন জিনিসগুলো আমরা করতে পারবো, কোন কোন জিনিসগুলো করতে পারবো না। তারপর মানুষের সাংস্কৃতিক এবং বস্তু জগৎকেও প্রভাবিত করে, যে আমাদের সংস্কৃতি এবং বস্তু জগৎ কিভাবে প্রভাবিত হবে। যেমন আমাদের দেশে মুসলিম প্রধান মানুষ দেখতে পাই, এই জন্য মুসলিম প্রধান দেশে নারীরা পর্দা পুশিদা করে। এটা কিন্তু ওই আহ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এই সংস্কৃতিটা এখন হয়ে গেছে। এখন নাটকেও আমরা অনেক ক্ষেত্রে দেখি মাথায় হিজাব পরে তারা নাটক করছে। বা আমরা কয়েকদিন আগেও দেখলাম যে বাংলাদেশে বেশ কয়েকটা ব্যাংক, তারা মূলধারা ব্যাংক থেকে সরে এসে মানে ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমে তারা আসতেছে। কারণ কি, তারা হয়তো ধরে নিচ্ছে যে ইসলামী ব্যাংকগুলো অনেক ভালো করতেছে, বা মানুষের একটা গ্রহণযোগ্যতার জায়গা ওখানে সৃষ্টি হয়েছে, বা সামহ তারা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা এই বিষয়গুলোকে হয়তো বা কনসিডার করে তারা এখন তাদের ব্যাংকিং কার্যক্রমে পরিবর্তন নিয়ে আসছে। তো এরকম আমাদের সাংস্কৃতিক এবং বস্তু জগৎকেও অনেক ক্ষেত্রে প্রভাবিত করে। তারপর ধর্মের অন্যতম কাজ হচ্ছে সামাজিক সংহতি রক্ষা করা। অর্থাৎ একে অপরের প্রতি সহমর্মিতার ভাব দেখানো, যে কারো মানে ক্ষতি করা না করা, এই যে বিষয়গুলো কিন্তু আমাদের ধর্মে আছে যে কোনো মানুষকে বিনা কারণে তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তারপর সমাজ কল্যাণ সাধনে ধর্মের ভূমিকা অপরিসীম। অর্থাৎ সমাজের যে কল্যাণমূলক কাজের ক্ষেত্রে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা বলছি যে ইসলাম ধর্মে বলা আছে জাকাতের বিধান, অর্থাৎ একজন সম্পদশালী ব্যক্তি তার সম্পদের একটা কিছু অংশ দরিদ্র অসহায় মানুষের জন্য মানে নিঃস্বার্থ ভাবে তিনি দিবেন, যাতে ওই দরিদ্র মানুষগুলো তারা তাদের অবস্থার একটু উন্নতি ঘটাতে পারে।
যদিও পরিকৃত বাস্তবতা কি, যে মানুষ যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা আসলে প্রকৃত হিসাব নিকাশ করে এই জাকাত গুলো দেন না। যদি প্রকৃত হিসাব নিকাশ করে দিতেন তাহলে দরিদ্রদের জন্য অনেক কল্যাণ কাজ করা যেত। অথবা তারা শুধুমাত্র কিছু জাকাতের শাড়ি লুঙ্গি কিনে বিতরণ করে, তাও আবার ওই বিতরণের সময় অনেক মানুষ পায়ে পিষ্ট হয়ে মারা যান। তাহলে ওই জাকাতের শাড়ি বললে একটা কথা, এটা কিন্তু হওয়া উচিত না যে জাকাতের শাড়ি কাপড় লুঙ্গি বিদায় সেটা নিম্নমানের। তো এরকম যে আমরা হয়তোবা ওই কিছু আহ, করে আমরা হয়তোবা দায়টা এড়ানোর চেষ্টা করি, কিন্তু আসলে প্রকৃত ভাবে যদি দেওয়া হয় তাহলে অনেক বেশি মানুষ উপকৃত হয়। তারপর শিল্প সাহিত্য ও সঙ্গীতে ধর্মের প্রভাব রয়েছে, যে আমাদের শিল্প সাহিত্য লেখনী বা আমাদের সঙ্গীতেও কিন্তু ধর্মের যথেষ্ট প্রভাব আছে। যেমন এখন ইউটিউবে খুব সহজে আমরা ইসলামী অনেক সঙ্গীত দেখতে পাই, বিশেষ করে রমজান মাসে আমরা এই সঙ্গীতগুলোর বেশি শুনতে পাই আর কি। আমাদের শিল্প সাহিত্য যথেষ্ট প্রভাব আছে। আমাদের কবি ফরুক আহমেদ উনিও বেশ কিছু ইসলামী ধারার সাহিত্য রচনা করে গেছেন। কাজী নজরুল ইসলাম বা আল মাহমুদ ইনারও বেশ কিছু সাহিত্যকর্ম সৃষ্টি করে গিয়েছেন। তারপর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা আসলে আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা ধর্মে কিন্তু এটা উৎসাহিত করা আছে যে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা, সেটা সব ধর্মেই আছে। এবার আমরা দেখি যে নৈতিকতা। নৈতিকতা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয়, যেটা ওই ধর্ম থেকে অনেক ক্ষেত্রে উচ্চারিত হয়ে থাকে, যে কোনো একটা মূল্যবোধের প্রতি বিশ্বাস স্থাপন করা, নীতিকে লালন করা আর কি। সাধারণ অর্থে নৈতিকতা হচ্ছে নীতিমূলক বা নীতি সম্বন্ধীয়, এখানে একটু বানান ভুল গেল কিনা, যে কোনো একটা নীতিকে লালন করা আর কি, ওই নীতিকে অনুসরণ করে নিজের ভিতরে প্রস্ফুট মানে আচার ব্যবহারের মাধ্যমে প্রস্ফুটন ঘটানো। অর্থাৎ কথাবার্তা আচার আচরণে নীতির অনুসরণ করাকে নৈতিকতা বলে, যে আমার কথার দ্বারা যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমার আচরণের দ্বারাও যেন আমার নীতির বহিঃপ্রকাশ ঘটে থাকে, যে আমি ভালো মানুষ কি আমি মন্দ মানুষ সেটার দ্বারা যেন সেটা আমার কথাবার্তা বা আচরণের মধ্যে যেন যে প্রস্ফুটন ঘটে, যে আমি হয়তোবা মুখে বলছি যে না আমি খুব ভালো মানুষ বা অনেক নীতি কথা বলা হচ্ছে, কিন্তু কাজের দ্বারা দেখা যাচ্ছে যে তার দ্বারা সে নীতি বহির্ভূত কাজ হচ্ছে। যেমন আমরা একটা মাঝে একটা শুনছিলাম যে ঢাকার কোন একটা সরকারি অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বা যে কোনো লেভেলের একজন কর্মকর্তা বা কর্মচারী, তিনি ঘুষের টাকা নিজে হাত দিয়ে নেন না, তিনি ড্রয়ার টেনে দেন, তখন ওই ড্রয়ারে দিতে হয়। কি নীতি লোক, মানে নীতিবান লোক, যে তিনি ওই দুর্নীতির টাকাটা নিচ্ছেন কিন্তু নিজে হাত দিয়ে হয়তো নিচ্ছেন না, যে তিনি হয়তো ওইটা ছুবেন না, এরকম একটা বিশ্বাস তিনি মানে তিনি একদিক দিয়ে ওই নীতি দেখাচ্ছেন, আবার তিনি বড় একটা অন্যায় করছেন। তো এরকম তিনি হয়তো বা ওইখান থেকে ড্রয়ার কাট করে ব্যাগে নিয়ে যান, ব্যাগে করে বাড়িতে হয়তো বা ওয়াইফের কাছে দেন বা সামহাও। তো এরকম আমরা কথাবার্তা এবং আচার আচরণে যদি ওই নীতি নৈতিকতার বহিঃপ্রকাশ না ঘটে তাহলে সেটা কিন্তু মানে নীতি বিরুদ্ধ হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে যে কথাবার্তার আচার আচরণ সব ক্ষেত্রে ওই নীতির অনুসরণটা থাকতে হবে, সেটাই হবে নৈতিকতা। এটা মানুষের অন্তর্নিহিত একটা সূক্ষ্ম অনুভূতি, যে ইন্টারনাল একটা ফিলিংস, মনের একটা পরিচ্ছন্নতার একটা বিষয়, যে সমাজে মানুষের আচার আচরণ সম্পর্কে আমাদের অনুমোদন কিংবা অনুমোদনকে, যে কোনো আমাদের সোসাইটি কোনোটাকে অনুমোদন দিচ্ছে আর কোনটাকে অনুমোদন দিচ্ছে না, অর্থাৎ অননুমোদন, যেটা সাধারণত আমরা কোন ভাবে বলে থাকি যে ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, সঠিক বেঠিক, সৎ অসৎ, এরকম ভাগে আমরা কিন্তু ভাগ করে থাকি, যে কোনটা ভালো কোনটা অন্যায়, কোনটা উচিত কোনটা অনুচিত, এই যে প্রভৃতি শব্দ আমরা ব্যবহার করে থাকি, এই শব্দগুলো দ্বারা যে চিন্তার বহিঃপ্রকাশ ঘটে তাকেই বলা হয় মূল্যবোধ। অর্থাৎ এই যে বাছ বিচার করার ক্ষমতা এবং সে অনুযায়ী আমার আচরণের যে বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে মূল্যবোধ। আর এই মূল্যবোধের আর এক নাম হচ্ছে নৈতিকতা। অর্থাৎ নীতি মূল্যবোধ কোনো বিশ্বাসের উপরে ভিত্তি করে যে না আমি সৎ থাকবো, আমি আমার আচরণে আমার কথায় আমার কাজে কর্মে সবকিছুতে আমি অটল থাকবো, কেউ যাতে আমাকে প্রভাবিত না করতে পারে অন্য খারাপ প্রলোভন দেখিয়ে। এই যে অচল থাকা অটুট থাকা, এটাই একটা বড় মানে যুদ্ধ আর কি মনের বিরুদ্ধে, যে না আমার অনেক অনেক অফার আসতেছে, কিন্তু সে খারাপ অফার গুলো আমরা গ্রহণ না করে আমি আমার সিদ্ধান্তে, আমি আমার নৈতিকতায় নৈতিক মূল্যবোধে আমি অটুট থাকবো, এটাই হচ্ছে নৈতিকতা। যেমন সরকারি অফিসগুলোতে আমরা অনেক ক্ষেত্রে দেখি খুব ভয়ঙ্কর একটা মানে অবস্থা সৃষ্টি হয়ে গেছে।
তারপর হবহাউস ইনি ধর্ম এবং নৈতিকতাকে এক ও অভিন্ন মনে করেন, যে যেহেতু ধর্ম থেকে এই নৈতিকতাটা উচ্চারিত, এজন্য উনি বলছেন যে ধর্ম এবং নৈতিকতা মানে অভিন্ন একটা বিষয় আর কি। এবার আমরা একটু দেখি যে সমাজ জীবনে নৈতিকতার প্রভাব। এখানে নৈতিকতা মানুষকে চরিত্র গঠনে সহায়তা করে অবশ্যই, যে এটা কিন্তু আমরা পরিবার থেকেও যেমন আমরা শিখে থাকি, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আসলে ওই অর্থ খুব একটা করা হয় না, এসএসসির পরে ধর্মীয় বিষয়গুলো নিয়ে আর ওইভাবে আলোচনা করা হয় না, বা নীতির মূল্যবোধ এগুলোর ব্যাপারে কতটা করা হয় না। কিন্তু উচ্চশিক্ষার পরেই কিন্তু একজন মানুষ কর্মজীবনে প্রবেশ করে, এবং সেখানেই কিন্তু আহ, এই খারাপ পথে পা বাড়ানোর একটা যথেষ্ট সুযোগ সেখানে থেকে যায়। কেউ হয়তোবা নিজেকে রক্ষা করতে পারেন, কেউ হয়তোবা স্রোতে গা ভাসিয়ে দেন। তো এই জন্য আমাদের এই যে চরিত্র গঠনের যে সহযোগিতা, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা সমাজের সব স্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই চরিত্র গঠনে সহায়তা করার জন্য। ধরো ব্যক্তিত্বের একটা বিকাশ ঘটে থাকে, তারপর দুর্নীতি প্রতিরোধ, যেটা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে, এটা প্রতিরোধে কিন্তু নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি আমরা নৈতিক মূল্যবোধে জাগ্রত হই, তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা যদি কঠোর থাকো যে না আমি আমার নৈতিক মূল্যবোধে অটুট থাকবো, তোমরা যখন পরবর্তীতে কর্মজীবনে প্রবেশ করবে, সেখানেও যদি এই মানে দৃঢ় বিশ্বাসে যদি অটল থাকতে পারো, তবে কিন্তু তোমাদের কাছ থেকে জাতি ভালো জিনিস প্রত্যাশা করতে পারে, যে তোমরাই কিন্তু আমাদের সমাজকে পরিবর্তন করে দিতে পারো। তারপর সামাজিক নিয়ন্ত্রণ এই যে রক্ষার কাজটা, এটা কিন্তু এই নৈতিকতায় অনেক ক্ষেত্রে ভূমিকা রাখে। তারপর কল্যাণমূলক কাজ, এই যে নীতি নৈতিকতার বোধের নিরিখে কিন্তু আমরা অনেকে সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমূলক কাজ করে থাকি। মূল্যবোধ চর্চা, এই নীতি নৈতিকতার দ্বারাই কিন্তু আমাদের আমাদের মূল্যবোধের চর্চাগুলো হয়ে থাকে। এই জন্য মূল্যবোধের এই চর্চাটা, নিজে যেমন মূল্যবোধের উপর অটুট থাকতে হবে, ঠিক একইভাবে চর্চাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নৈতিক অনুশীলন সামাজিক বৈষম্য রোধ করতে সহযোগিতা করে থাকে। এবার আমরা একটু প্রশ্ন বিশ্লেষণ করি। যেমন প্রথমে উদ্দীপক বলা আছে ন্যায় অন্যায় ভালো মন্দের পার্থক্য, ব্যক্তির সুষম বিকাশ, চরিত্র গঠন, মানব সম্পদ উন্নয়ন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, জ্ঞান অর্জন। অর্থাৎ এইখানে কিন্তু আমরা বেশ কিছু বিষয় দেখতে পেলাম। তাহলে মিথ্যার অপনোদন এবং সত্যের আবিষ্কারই হচ্ছে শিক্ষা, এই উক্তিটিকার অর্থাৎ আমরা শিক্ষার ওখান থেকে দেখব যে জেন্ডার ধারণটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, আমরা নবম অধ্যায়ের প্রথম দিকে দেখেছি। আর এই যে প্রশ্নবোধক চিহ্নিত এখানে, অর্থাৎ আমরা নৈতিকতার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ ভালো মন্দের এই যে বাছ বিচার, চরিত্র গঠন, জ্ঞান অর্জন, এটা আমাদের ওই যে নৈতিকতা বলতে কি বোঝায়, এগুলো আমরা ওখান থেকে দেখব। ঠিক একইভাবে উক্ত বিষয়টি সমাজ জীবনের মূল্যবান সম্পদ, এইটা আমরা যে সমাজ জীবনে নৈতিকতার ভূমিকা দেখে আসছে, ওইটাকে একটু বড় করে লিখতে হবে আরো কিছু পয়েন্ট দিয়ে, আর পয়েন্টগুলোকে একটু বর্ণনা করে। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি একজন সরকারি কর্মকর্তা, একটা প্রভাবশালী মহল তাকে কাজ পাইয়ে দেওয়ার জন্য প্রলোভন দিতে চেয়েছেন, তিনি সেটাকে প্রত্যাখ্যান করেন এবং তাদেরকে বোঝান যে কাজ পেতে ঘুষ লাগবে না। এখানে উদ্দীপকে কোন গুণটির উপস্থিতি দেখতে পাই আমরা? নৈতিকতা। ঠিক একইভাবে এটা সমাজ জীবনকে কলুষতা মুক্ত করতে উক্ত বিষয়ের বিকল্প নেই, এই উক্তির সাথে তুমি একমত কিনা তখন ঐক্যমত পোষণ করে এটা সপক্ষে যুক্তি দিয়ে দিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের প্রশ্নের বিশ্লেষণ। আগামীতে আমরা দশম অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেখানে অপরাধ এবং বিচ্যুতিমূলক আচরণ, এটা আমরা দেখব। পাশাপাশি তোমরা এই যে ওই অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে ওগুলো একটু দেখবে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।